আপনার কি আমাকে দেখে খারাপ মানুষ মনে হচ্ছে? অশুভ শুধু সুন্দরী না, শ্রুতিমধুরও বটে। তার অনেক ছল জানা। আমাকে সারা জীবন এরকম লজ্জা নিয়ে মাথা নিচু করে ছোট হয়ে বাঁচতে হবে? না, তা কেন হবে? মানুষের জীবন তো নদীর মতো। নদী বয়ে চলে, বাঁক নেয়। নদীতে বান আসে, জোয়ার ভাটা হয়। জীবন তো আর বদ্ধ জলাশয় নয়। আপনি বসুন খালুজান, আমি রোজিকে ডেকে দিচ্ছি। আপনি কি খাবেন? না না, আমি এখন কিছু খাবো না। একটু কফি দিই? না থাক, তুমি বৌমাকে ডাকো। জি, আমি ডাকছি। খবরদার, আগের বারের মতো শ্বশুরের সাথে রওনা দিবি না। উনি বললে তুই শুধু শুনবি, কিচ্ছু বলবি না। আর একটু পরপর শুধু কাঁদবি। আপা, বাবার মতো মানুষদের সাথে সামনে না বলা। চুপ কর! না বলা যায়, না বলতে হয়, না হলে সারা জীবন ঠকবি, রাম ঠগা ঠকবি। যা বললাম, শুধু শুনবি, কোনো কথা বলবি না। চল, উনি বসে আছেন। আয়। কেমন আছো মা? আছি বাবা। অনেক তো হলো মা, এবার বাড়ি চলো। দেখো মা, সংসারে অনেক কিছু হয়, সবকিছু মন মতো হয় না, কিন্তু তারপরেও মানিয়ে চলতে হয়। আমরা খুব ভালো নেই বৌমা। রুনা তো হাসপাতালে আছে জানো। দীপুটার কি সমস্যা হচ্ছে নিশ্চয়ই সব শুনেছ। আর ওই লোকটা জাফর আমাদের 65 লাখ টাকা মেরে দিয়ে ভেঙে গেল। বড় বিপদ আছে বাবা। চলো বাড়ি চলো। বাবা, আপনি আমাকে যেতে বলবেন না। আমি আপনার কথা না ফেরাতে পারছি, আর না ওই বাসায় ফিরে যেতে পারছি। প্লিজ বাবা, আপনি আমাকে মাফ করবেন। তোমাদের মধ্যে কি এমন হয়েছে মা? সন্তানদের মধ্যে এমন কিছু হয় বাবা, যেটা সন্তানের বাবা মাকে বলতে পারে না, বলাও যায় না। আপনি আমাকে মাফ করবেন বাবা। ওসমান ভাই বলেছেন এটাই যথেষ্ট। যতদিন দরকার তুমি এখানে থাকতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত কয়েকটা দিন যাযাবরের মতো দৌড়ে বেরিয়েছি। ধন্যবাদ দেওয়ার দরকার নেই বাবা। আমি আখাউড়া সেক্টরে যখন পেটে গুলি খেলাম, আমি তো মরেই যাচ্ছিলাম। আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল, তখনই ছুটে এলেন ওসমান ভাই। আমাকে কাঁধে নিয়ে ছুটতে থাকলেন। ব্যাটেল ফিল্ডের গোলাগুলি উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে উনি আমাকে কাঁধে নিয়ে ছুটতে থাকলেন মুক্তিযোদ্ধা ক্যাম্পের দিকে। না, সেখানে ডাক্তার আমাকে বাঁচাননি, বাঁচিয়েছেন ওসমান ভাই। ডাক্তার তো বলেছেন আর আধা ঘন্টা দেরি হলেই আমি রক্তক্ষরণে মারা যেতাম।
বাবা খুব একটা যুদ্ধের গল্প বলতেন না। প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো নিজেদের কথা বলে না বাবা, দেশ জানে কারা যুদ্ধ করেছে। এই সন্ধ্যা যা, ওর বিছানাপত্র গুছিয়ে দে। আর বাবা, তুমি এখন থেকে সঞ্জয়, আমার ভাইয়ের ছেলে, মুন্সিগঞ্জ থেকে এসেছো। আর আপাতত কিছুদিন তুমি ঘরেই থাকো, বেরোবে না। জি আচ্ছা। আর আমরা যা খাই তোমাকে তাই খেতে হবে, পারবে না? জি নিশ্চয়ই। না, আমরা তো সবসময় মাংস খাই না, তোমার একটু অসুবিধাই হবে, মানিয়ে নিও। জি নিশ্চয়ই। হ্যাঁ সন্ধ্যা যা, ওর ঘরটা দেখিয়ে দে। তুমি যাও, স্নান করে খেয়ে দিয়ে একটা ঘুম দাও, কাল সকালে কথা হবে। হ্যাঁ জি। আপনি আসুন। আসবো? আসুন। রিপোর্টগুলো সব ভালো এসেছে, কালই বাড়ি চলে যেতে পারবো। থ্যাংক ইউ। আপনার মা কোথায়? মা তো বাসায় গেল। কেন, মাকে দরকার? না, ওই হসপিটালের কিছু ফর্মালিটিস আছে তো। নো প্রবলেম, আমি পরে ওনার সাথে কথা বলে নেব। বিল কি অনেক বেশি এসছে? ওটি, আইসিইউ, কেবিন সব কিছু মিলিয়ে 2.5 লাখের মতো। 2.5 লাখ তো অনেক টাকা। আপনি চিন্তা করবেন না, আমি ডক্টর মাহমুদের সাথে কথা বলে নেব, আশা করি উনি কিছুটা কমাতে পারবেন। আমি তোমার সব কথা মেনে নিচ্ছি, আমরা আলাদা বাসায় থাকবো। আর ওই যে ওই মেয়েটা সিনথিয়া, কই ওর বিষয়ে তো কিছু বললে না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নেই বলছো কিসের জন্য? মানে যে এত ঘোরাফেরা, এত ছবি তোলা একসাথে, আমি তো সব নিজের চোখে দেখেছি অপু। আবার শুরু করো না প্লিজ রোজে। আমি কোথায় শুরু করছি? তুমি না শুরু করেছিলে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও একটা পাগল। মানে আমি তোমাকে কতবার বলেছি। অপু, পৃথিবীর কোনো মেয়ে তার হাজবেন্ডকে অন্য কোনো মেয়ের সাথে শেয়ার করতে পারে না। সেরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যদি কখনো ওই মেয়েকে তোমার সাথে দেখেছি বা আমি দেখেছি তুমি ওর ছায়াও মারাচ্ছ, তাহলে আমি স্ট্রেইট অপু আবার এই বাসায় চলে আসবো। কি কোনো উত্তর দিচ্ছ না কেন এখন? আমি তোমাকে হাজারবার বলেছি ওর সাথে আমার কোনো ইনভলভমেন্ট নেই। তোমার ইনভলভমেন্ট নেই আমি বুঝলাম, কিন্তু ওই মেয়েটার তোমার প্রতি ইন্টারেস্ট আছে, সেটার কি হবে? শি উইল নট কাম ইনটু ইওর লাইফ। ইয়োর লাইফ? তুমি বলছো ইয়োর লাইফ, তুমি একটা বড় বলছো না আওয়ার লাইফ অর মাই লাইফ। রোজি প্লিজ, তুমি আবারও কথা পেঁচাচ্ছ। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। অপু, অপু আমি তোমাকে ভীষণ ভালোবাসি। অপু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি একটা সেকেন্ড তোমাকে ছাড়া কিছু চিন্তা করতে পারি না। প্লিজ অপু তুমি একটু বোঝো, আমি 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 ভীষণ ভালোবাসি তোমাকে। রোজি আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে ছাড়া থাকতে চাই না। অপু আমি জানি এই যে আমি সংসার থেকে আলাদা হতে চাইছি, তাই
তোমরা সবাই হয়তো আমাকে অনেক মিন ভাবছো, কিন্তু বিশ্বাস করো আমার এটা ছাড়া আর কোনো উপায় নাই। অপু, আমি তোমার পুরো সময়টুকু চাই, আমি তোমাকে একা করে পেতে চাই, আমি আমার নিজের একটা সংসার চাই অপু। যেটা তুমি দেখতেই পাচ্ছ ওই বাসায় কোনোভাবেই সম্ভব হচ্ছে না, মা আমাকে কোনোভাবেই বুঝতে চাইছেন না। রোজি থাক না প্লিজ, থাক না ওর প্রসঙ্গ। দিন শেষে সবার ভালো থাকাটাই হচ্ছে জরুরি। মানে আমি তো তোমার সমস্ত কথাই মেনে নিয়েছি, এখন তুমি জাস্ট শুধু আমার একটা কথা একটু মেনে নাও। তুমি আমার সঙ্গে আমাদের বাসায় যাবে, ওই নতুন বাসা নেওয়া পর্যন্ত যে কটা দিন আছে সে কটা দিন তুমি একটু প্লিজ সবার সাথে একটু মিলেমিশে থাকো প্লিজ। মা তাড়াতাড়ি চল না, আর ভালো লাগছে না। দাঁড়া না, তোর বাবা বিলটা দিতে গেছে, আসুক। এত কিছু আনতে হয়? বলো, বলো। কত দিতে হয়েছে? হয়েছিল তো 2.5 লাখের মতো। ডাক্তার মাহমুদ 50,000 টাকা ডিসকাউন্ট করেছেন। আবার তো ওই যে ওষুধ ইঞ্জেকশন এগুলো তো নিতে হবে। হ্যাঁ, ওই নার্স নিয়ে আসছে। ওখানে টাকা লাগবে না? তা লাগবে, 12,000-এর মতোই লাগবে। বাবা, এগুলো কিছুই লাগবে না, আমি একদম ঠিকঠাক আছি। লাগবে লাগবে। আমার জন্য এতগুলো টাকা খরচ হয়ে গেল, আমার খুবই খারাপ লাগছে। কাঁদিস না, কাঁদিস না, তোর জীবন হচ্ছে টাকার মূল্যটা বেশি না। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ওষুধগুলো নিয়ে এসছি। এই ওষুধগুলো নেন। কোন ওষুধ কখন কিভাবে খেতে হবে আমি সব লিখে দিয়েছি। আর 3 দিন পর একটা ইঞ্জেকশন দিতে হবে, তারও 3 দিন পর আরেকটা ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন কি এখানে এসে নিতে হবে? না, আপনাদের সে কষ্ট করার দরকার নেই, আমি একজনকে পাঠিয়ে দিব, সে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসবে। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক কষ্ট করলেন আমাদের জন্য। না না, এটাই তো আমাদের কাজ। আমরা তাহলে চলি বাবা, জি। একদিন সময় করে আমাদের বাসায় এসো। কারণ না, ডাক্তারি করে আর সময় হয়ে ওঠে না। তারপর একদিন আসেন, আমরা খুব খুশি হব। যে কষ্ট আপনি করেছেন আমাদের জন্য, এই ঋণ তো শোধ করতে পারবো। ছি ছি, কি বলেন, আসবো, অবশ্যই আসবো। অল দ্য বেস্ট। আসি। আয়। জলজ্যান্ত একটা মানুষ কোথায় যাবে? পূজা খুব জেদি মেয়ে। পূজা খুব ভালো মেয়ে মারুফ, একটু জেদি কিন্তু যুক্তি বোঝে। জীবনে কোনো বিষয়ের সঙ্গে আমার কনফ্লিক্ট হয়নি, পড়ার কথা চলার কথা দ্বিতীয়বার কখনো বলতে হয়। সব জায়গায় তো খোঁজা হলো। আমি ভেবেছিলাম বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, তুমি ওকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। হ্যান্ডেল করার সময় তো দিল না ও। আমার সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল, আমি পূজাকে মনে ঠিক মতো বুঝতে পারিনি। আপনি কি আমাকে ব্লেম করছেন? না মারুফ, না, আমি তো তোমার ভরসায় সিদ্ধান্ত নিয়েছিলাম, ভেবেছিলাম এটা ওর জন্য ভালো হবে।
আমাদের সব সিদ্ধান্তই সবসময় ঠিক হয় না। 6 বছরও হয় না, সেটা 7 বছরও না। কিছুই তো খেলেন না। আমার খুব অস্থির লাগছে মারু, কিছু ভালো লাগছে না। আসি। আঙ্কেল চলে গেলেন? আমি তো চা করছিলাম। চা খাওয়ার আনন্দ আমাদের আর নেই। মেয়েটা এমন একটা কাণ্ড করলো, সবাইকে টেনশনে রেখে পালিয়ে গেল। থাকবে না বললেই তো হতো। অনেকবার বলেছে সে, আমরা তার কথার কোনো গুরুত্ব দেইনি। হ্যাঁ, আর সেজন্য আমাদেরকে বিপদে ফেলে গা ঢাকা দিয়েছে। এখন খারাপ কিছু না ঘটলেই হয়। আমার তো তা মনে হয় না। পূজা অনেক চালাক মেয়ে। দেখো কে দীপুকে নিয়ে ঘর করছে, আর এদিকে আমরা টেনশন করে মরছি। আমাদের ডিসিশনটা ঠিক হয়নি। এভাবে সবকিছু হয় না। তুমি কি আমাকে দোষ দিচ্ছ? না, নিজেকে দিচ্ছি। কি হয়েছে মা? কি হয়েছে? দুঃস্বপ্ন দেখছিলি? হ্যাঁ? আমি স্বপ্ন দেখছিলাম, খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম বাবা। আমি দেখছিলাম কিছু মানুষ আমাকে তাড়া করছে। আমি আমি যতই ওদেরকে বলছিলাম যে আমার কোনো দোষ নেই, ওরা আমার কথা শুনছিলই না। তারপর আমাকে মাটি নিচে পুঁতে ফেললো, অর্ধেক পুঁতে ফেললো। তারপর ঢিল মারতে থাকলো, চোখে নাকি মুখে পাথর দিয়ে ঢিল মারতে থাকলো। তারপর রক্ত রক্ত পড়তে থাকলো, রক্ত রক্ত ভেসে গেল, আমি ভেসে যাচ্ছিলাম। দুঃস্বপ্ন মা, ওগুলো সব দুঃস্বপ্ন। তোর কিচ্ছু হয়নি। এই যে দেখ, বাবা আছে এখানে, আমরা সবাই আছি। আমরা থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না রে মা, কেউ কোনো ক্ষতি করতে পারবে না।